আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে কনিক্স এর নেক্সট পার্ট 3। সেই পার্টের মধ্যে আমরা পড়বো হচ্ছে পরাবৃত্তের যেই চার্ট থাকে, চারটা ইকুয়েশনের যে সূত্র মুখস্থ করতে হয়, সেই চার্টটা পড়বো। তো সেই চার্টের মধ্যে দেখে এত ভয় পাওয়ার কিছু নাই যে এত এত সূত্র মুখস্থ করতে হবে কিনা আমাকে। না, এত সূত্র মুখস্থ করতে হবে না। সূত্র আমি তোমাকে যেটা শেখানো সেটা আগের ক্লাসে শিখিয়ে ফেলেছি। এখন তোমাকে আগে ধরিয়ে দিব আর কি, যে তুমি একটা সূত্র থেকে একটা সূত্রে কিভাবে কনভার্ট করবা নিজেকে। সো দেখো, আমি প্রথমে তোমাকে শেখাবো হচ্ছে তুমি যেটা মুখস্থ করবা। যদি মুখস্থ করতে চাও তাহলে কোনটা মুখস্থ করবা? তুমি এই চারটা এটা মুখস্থ করবা। এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। কোন চারটা? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই যে চারটা, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। বাকি চারগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট না। বাকি চারগুলো ইম্পর্টেন্ট, বাট তুমি হচ্ছে এটা থেকে সবগুলোকে কনভার্ট করতে পারবা। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই চারটা ভালোভাবে পড়া। ওকে, এই চারটা পড়ার জন্য এই চার্টটা পড়ার জন্য আমরা কি করেছি? আমরা দেখে এসেছি যে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। দেখো, এখানে বলেছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ককে আমরা এ দ্বারা প্রকাশ করব। তুমি অন্য কিছু দ্বারা প্রকাশ করলে সমস্যা নেই। প্রকাশ যা সেটা হচ্ছে, এটা হচ্ছে কনভেনশন, আগে ধরে নেয় এ দ্বারা প্রকাশ করে। বাট তুমি অন্য কিছু ধরলে সমস্যা নেই। আগে আশা করি বুঝতে পেরেছো। বাট আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? y স্কয়ার ইকুয়াল টু 4ax এর জন্য 0,0। এরপর উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কি হবে? a,0। এটা আমরা দেখে এসেছি। আমরা যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax কার্ভটা একটু পাশে আঁকি, যদি একটু মানে সুন্দর করে এঁকে এঁকে বুঝি তাহলে আর বুঝতে পারবা। y is equal to 4ax, তাহলে এটা ছিল আমাদের শীর্ষবিন্দু। এই যে পয়েন্টটা ছিল কি? আমাদের শীর্ষবিন্দু। এটা ছিল আমাদের নিয়ামক রেখা এবং তার ছেদবিন্দু, অক্ষরেখা ছেদবিন্দু, এবং এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। তাহলে আমরা কোন পয়েন্টটা প্রথমে পেলাম? আমরা যে পয়েন্টটা পেয়েছি সেটা কি? সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। সেটা কি বলেছিলাম? a,0। হ্যাঁ, এটা আমরা পেয়েছি। তাহলে এই দুটা বিন্দু আমাদের কাভার হয়ে গেছে। এখন আমাদের বলছে যে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। নিয়ামক রেখা কোনটা? আমাদের এইটা। এর পাদবিন্দুর স্থানাঙ্ক কি বলেছিলাম? -a,0। দেখো, -a,0। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। অক্ষরেখার সমীকরণ কি বলছে? y = 0। কেন y = 0 এটা বুঝতে হবে। যে কি বলছি y = 0 কেন? y = 0 হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ হবে কোনটা? যার এক ঘাত তার সমীকরণ। তাহলে x অক্ষের সমীকরণ হবে। x অক্ষের সমীকরণ কি? y = 0। এটাও কমপ্লিট। নিয়ামক রেখার সমীকরণ কি বলছি? নিয়ামক রেখার সমীকরণ বলেছি হচ্ছে, দেখো এখান থেকে এই দূরত্বটা কত? -a একক। এই দূরত্বটা -a একক বলেছি হচ্ছে, এটা নিয়ামক রেখাটা কার সমান্তরাল? নিয়ামক রেখাটা মনে রাখবা অলওয়েজ, কার সমান্তরাল হবে? যার উপর দ্বিঘাত, সেই অক্ষের সমান্তরাল। কার উপর দ্বিঘাত? এখানে y অক্ষের দ্বিঘাত। যেহেতু y অক্ষের দ্বিঘাত, তাহলে y অক্ষের সমান্তরাল কি? নিয়ামক রেখা। নিয়ামক রেখা y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? x = কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট টার্মটা কি হবে? এই দূরত্বটা হবে। কারণ এই পয়েন্টটা -a,0 হবে, দেন সিদ্ধ করলে কে মান -a পাবা, দেন হচ্ছে x = কি হবে? -a হবে। এটা তুমি বুঝতে পারো। যদি -a এই পাশে নিয়ে আসো তাহলে x + a = 0 হবে। বাট আমি বলবো তুমি x = -a এভাবে মুখস্থ রাখো। x = +a পড়া দরকার নেই। x = -a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? x = a হবে। এটা তোমরা বুঝতে পারতেছো। এখান থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এবং এই লম্বের সমীকরণ কি হবে? এটা যদি -a হয় পাশে, এটা +a হবে, তাহলে x = +a। শীর্ষবিন্দুর স্পর্শকের সমীকরণ কি বলেছি? শীর্ষবিন্দুর স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা আমার। এবং এই ইকুয়েশনটা কি হবে? অবশ্যই যেটা y স্কয়ার মানে যার দ্বিঘাত তার ইকুয়েশন হবে। কার দ্বিঘাত? y এর দ্বিঘাত। তাহলে y এর সমীকরণ কি? y এর সমীকরণ হচ্ছে আমাদের x = 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কি বলেছি? 4a। ঠিক আছে? তো এখানে একটা মডুলাস দেওয়া আছে, কারণ এর মান যেন পজিটিভ হয় আর কি, পজিটিভ ধরা হয় অলওয়েজ আর কি। ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এখন আমরা দেখছি হচ্ছে উপকেন্দ্রিক লম্বে প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক। এটা কি বলেছে? a, +-2a। সো a, +-2a, এটা আমাদের কমপ্লিট। আমরা বলেছিলাম, দেখো একবার একটু রিক্যাপ করে দিই। দেখো এই দূরত্বটা আমাদের কি বলেছিলাম? a, এই দুটুকু a। আর এখান থেকে কি বলছিলাম? এটা 2a, এটা 2a। এটা 2a 2a দেখে তো এই পুরোটা কি হয়েছে? 4a হয়েছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হয়েছে? 4a হয়েছে। কখন? যখন এটা 2a, এটা 2a হবে। তাহলে এটা 2a হলে এটা কি আসে? a, 2a আসে। আর এটা কি আসে? a, -2a আসে। তো ওভারঅল বলতে পারি কি? a, +-2a। তো এটাই বলেছে যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক বা পাদবিন্দু স্থানাঙ্ক কি হবে? a, +-2a। এরপর xy বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। হ্যাঁ, এই টার্মটা একটু বাকি আছে। এটা আপাতত বাকি রাখলাম। এটা ডট দিয়ে রাখি। ঠিক আছে? উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর দূরত্ব। আচ্ছা, এটা একটু দেখে আসি। উপকেন্দ্র ও শীর্ষের দূরত্ব। উপকেন্দ্র কত আমার? এই যে উপকেন্দ্র এইটা, সরি উপকেন্দ্র এইটা, শীর্ষ কোনটা? এই যে এটা। যদি আমি একটু সাদা কালি দিই তাহলে বুঝতে পারবো। উপকেন্দ্র কোনটা আমার? এই যে এইটা। শীর্ষ কোনটা? এইটা। তাহলে উপকেন্দ্র এবং শীর্ষ দূরত্ব কত? a একক। এটা তোমরা বুঝতেই পারতেছো, আগেই বলেছিলাম। উপকেন্দ্র এবং শীর্ষের দূরত্ব কত? a একক। এটা হয়ে গেল। পরামিতিক যে সমীকরণটা সেটা আমরা মুখস্থ রাখবো, আর পোলার সমীকরণ এটা আমরা মুখস্থ রাখবো আপাতত।
বাট এইচএসসি এর জন্য তোমরা যদি শুধু এইচএসসি জন্য পড়তে চাও তাহলে তোমরা পোলার সমীকরণটাকে ইগনোর করতে পারো, এটা অ্যাডমিশনে কখনো আসেনি আপাতত। বাট পরামিতিক সমীকরণটা অ্যাডমিশন এইচএসসি দুই জায়গায় আসে, তো পরামিতিক সমীকরণটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই না? আর পোলার সমীকরণটা আপাতত মুখস্থ রাখতে পারো, এটা তোমাদের বেশি কাজ নাই, এটা যে মেইন কাজটা সেটা তোমাদের হায়ার লেভেল ম্যাথমেটিক্সে শিখতে হবে আর কি। সো পরামিতিক সমীকরণ পর্যন্ত এবং পোলার সমীকরণ পর্যন্ত তোমরা মুখস্থ করে নিবা এই দুটো সমীকরণ। x = 80 স্কয়ার y = 280, এটা কিভাবে আসে আমি তোমাদের যদি দেখিয়ে দিই। দেখো x = 80 স্কয়ার y = 280, কেন x = 80 স্কয়ার তোমরা আহ এটা তো পড়েছো যে এই যে যখন পরামিতিক সমীকরণ থাকে তখন আমরা এটা থেকে যে আমাদের কার্তেশীয় সমীকরণ সেটাকে সেখানে কি হবে নেই, আমরা কি করবো এখান থেকে টি এর মান বের করে নিব। তো y = কি হয়, টি ইকুয়াল টু কি আসে y/2 এ আসে। সো এখান থেকে আমরা যদি টি এর মান বসিয়ে দিই এখানে x = 80 স্কয়ার, টি এর মান কত বললাম y/2 এ, তাহলে y²/4a²। এখান থেকে আমরা কি পাচ্ছি, a কেটে যাচ্ছে একটা, আর y² কি আসতেছে 4ax আসতেছে। সো এখান থেকে তোমরা বুঝতে পারতেছো যে x = 80 স্কয়ার y = 280, এটা কি আমাদের পরাবৃত্তের ইকুয়েশন। এখন দেখো এখান থেকে কিন্তু বুঝতে হবে যে কখন কি কি হবে। আমি যদি পরের ইকুয়েশনে চলে যাই তখনই বুঝতে পারবা, তুলনা করতে পারবা। পোলার সমীকরণটা একটু মনে রেখো যে r = 4a cot থিটা cosec থিটা। r এর মান তোমরা জানো যে r সমান কি আমাদের ওই যে আমাদের মনে আছে যে এখান থেকে এটাকে আমরা r বলি, এটাকে r বলি, এটাকে থিটা বলি। সো খুব বেসিক বেসিক সহায়টা বোঝা যাবে, বুঝতে পারবা না আপাতত, কারণ এই যে পোলার সমীকরণ সেটার জন্য অনেক ডায়াগ্রাম আঁকতে হবে তোমাদের। সো সেই আমাদের সেই লেভেলের প্যারাবোলা আমাদের এই কনসেপ্ট আর কি নাই। সো আমরা আপাতত পোলার সমীকরণটা ইগনোর করতে পারি। পোলার সমীকরণ মনে রাখতে পারি যে কি r = 4a cot থিটা cosec থিটা, এতটুকুই তোমাদের কাজ। r = 4a cot থিটা cosec থিটা, কখন কোনটা চেঞ্জ হবে সেটা আমি তোমাদের বলে দিব। ওকে, সো আমরা এখন যে চার্টটা দেখার জন্য মূলত এই ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে কি y² = 4x, এই যে সবগুলো সূত্র সেটা তো আমরা শিখে ফেললাম এবং আগের ক্লাসে শিখেছি। এখন আমরা তুলনা করে x² = 4ay, এটার জন্য সূত্রগুলো যা যা হবে তাও শিখে নিব। সো কেমন সূত্রগুলো হবে দেখো, x² = 4ay, এর জন্য সূত্র কি হবে, আমি যদি আরেকটু জুম করে দিই তাহলে তোমরা মেবি ভালোভাবে দেখতে পারবে। x² = 4ay, দেখতো এখন তোমরা শুধু তুলনা করবো x² = 4ay, এর জন্য শীর্ষবিন্দু 0,0 হবে। তাহলে আমাদের শীর্ষবিন্দু 0,0 হবে কিনা এটা নির্ভর করছে কি দেখো তো, আমি তোমাদের যদি একবার তিনটা একসাথে দেখাই, শীর্ষবিন্দু 0,0 হবে কিনা তা নির্ভর করছে এই যে সমীকরণটা যদি এরকম হয় যে y - β হোল স্কয়ার 4ax - আলফা, অথবা x - আলফা হোল স্কয়ার 4ay - β, তার মানে আমি কি বলছি, শীর্ষবিন্দু 0 হবে কিনা হবে না তা নির্ভর করছে এরকম যে x এর x টা কি একা আছে নাকি x এর সাথে কিছু আছে, যেমন x - 2 হোল স্কয়ার আছে নাকি শুধু x আছে। যদি এরকম থাকে x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু y - 3 সাপোজ, তো সেখান থেকে তুমি কি বলতে পারতেছো, তোমার শীর্ষবিন্দুটা কি হবে, তুমি এরকম বলতে পারো না যে এই যে x - 2 হোল স্কয়ার, x - 2 টাকে তুমি মনে মনে একটা x ধরতে পারো, এটাকে একটা x ধরো, ক্যাপিটাল X ধরো। আর এই যে y - 3 এটাকে মনে মনে তুমি একটা y ধরো, তাহলে x² = y, এটাকে তুমি বলতে পারো পরাবৃত্তের সমীকরণ, তাই না? যদি x² = y এটাকে পরাবৃত্তের সমীকরণ বলো, সেখান থেকে তুমি কি বলতে পারো, এখানে a এর মান কত আসবে, 1/4 আসবে অবশ্যই, কারণ এখান থেকে বলতে পারো এখানে 4 × 1/4 বলতে পারো। তো 4a, 4a মানে কি, এখানে a মান 1/4 আসবে। সো x² কি আসতেছে, x² y সমীকরণে, x² y সমীকরণে a এর মান হচ্ছে 1/4। আচ্ছা, এখান থেকে তুমি বলতে পারো যে তোমার শীর্ষবিন্দু সেটা হবে 2,3। শীর্ষবিন্দু 2,3 কি হয় বললা, কারণ দেখো শীর্ষবিন্দু বের করার সূত্র হচ্ছে যখন তোমার x = 0, x = যেই x টা, শীর্ষবিন্দু বের করার সূত্রটা মনে রেখো। শীর্ষবিন্দু বের করার সূত্র কি, তুমি যদি সূত্র আকারে পড়তে চাও এখান থেকে পড়তে পারো যে y - β হোল স্কয়ার 4ax - আলফা, সেখান থেকে তুমি অলওয়েজ আলফা, বিটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু হবে। এখানে তোমার কিন্তু কোনো বিটা আর আলফা ছিল না, দেখো এখানে y আর x শুধু আছে। বাট তুমি যদি শর্টকাট সূত্র মনে রাখতে বা যদি নিজে মাথা খাটিয়ে মনে রাখতে চাও তখন তুমি কি করবা, দেখো তুমি যখন x - 2 হোল স্কয়ার, এই যে x - 2 কে ক্যাপিটাল X ধরছো, y - 3 y কে ক্যাপিটাল Y ধরছো, তাই না, ধরছো না? সো এই x সমান 0 ধরবা, এই y সমান 0 ধরবা, 0 ধরে যা পাবা তাই তোমার কি, তাই তোমার শীর্ষবিন্দু। হয়তো তোমাকে এখন এটা কঠিন লাগতে পারে, বাট এটা যখন ম্যাথ করবে তখন অনেক ইজি লাগবে। দেখো কেমন, সাপোজ তোমার একটা পরামিতি দেওয়া আছে এরকম যে y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 12x - 2 বা x - 3 আর কি। সো এখান থেকে আমি এই ম্যাথটা অনেক বড় একটা ম্যাথ করে এই ইকুয়েশনটা পেলাম। ইকুয়েশনটা পাওয়ার পর আমি যে বলতে পারি এটা কি, এটা সমান y - 3 হোল স্কয়ার কে ক্যাপিটাল Y ধরি, এটাকে y স্কয়ার ধরলাম, এটাকে 12 ইনটু
ক্যাপিটাল এক্স ধরলাম। সো এই যে ওয়াই, এটাকে আমি কি করব, মনে মনে এক্স, মনে মনে জিরো ধরবো, ওয়াই ইকুয়াল টু জিরো। কারণ কি আমি জানি কি এক্স কমা ওয়াই শীর্ষবিন্দু কি আমার 0,0, শীর্ষবিন্দু কি আমার 0,0, তাই না? তার মানে কি এক্স এর মান 0, ওয়াই এর মানও 0। তো ওয়াই এর মান আমি যদি 0 ধরি তাহলে ওয়াই মান কি পাচ্ছি, স্মল ওয়াই মান কত পাচ্ছি, 3 পাচ্ছি। ক্যাপিটাল এক্স যদি 0 ধরি তাহলে স্মল এক্স কত পাচ্ছি, 3 পাচ্ছি। হ্যাঁ 3 পাচ্ছি। তো আমাদের স্থানাঙ্ক কত আসতেছে, স্মল এক্স স্মল ওয়াই এর স্থানাঙ্ক কত আসতেছে 3,3। আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার রিক্যাপ করি জিনিসটা। দেখো আমাদের যে y মাইনাস থ্রি হোল স্কোয়ার 12x মাইনাস থ্রি, এটাকে তোমরা পরাবৃত্তের সমীকরণ হিসেবে চিনো না, তোমরা চিনো হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে এটাকে পুরোটাকে y ধরে নাও, ক্যাপিটাল Y, পুরোটাকে x ধরে নাও, ক্যাপিটাল X। তো এই যে এখন যে ক্যাপিটাল Y স্কোয়ার 12x, এটাকে তোমরা পরাবৃত্তের সমীকরণ বলতে পারো। যখনই তুমি এটাকে পরাবৃত্তের সমীকরণ বলবা, তুমি জানো তো এই যে পরাবৃত্তের সমীকরণ, এটা ইয়া কি, এটা শীর্ষবিন্দু কি 0,0, তাহলে তুমি বলতে পারো যে x, y, এই যে ক্যাপিটাল X, ক্যাপিটাল Y, এটা সমান কি হবে 0,0। কারণ শীর্ষবিন্দু এটা, যেহেতু এটা শীর্ষবিন্দু ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, তাহলে এক্স এর মান কত, ক্যাপিটাল এক্স এর মান 0, ক্যাপিটাল ওয়াই মান কত 0। ক্যাপিটাল এক্স এর মান 0 হলে স্মল এক্স স্মল ওয়াই কত হবে সেটা তোমাকে বের করতে হবে। স্মল এক্স স্মল ওয়াই এর মানে হচ্ছে তোমার কি, তোমার শীর্ষবিন্দু। সো এখান থেকে তুমি পাচ্ছ যে 3 আর 3। সো আশা করি বুঝতে পারছো যে কিভাবে শীর্ষবিন্দু বের করতে হয়। বাট তোমরা যদি কেউ হচ্ছে এরকম ঝামেলা না দিতে চাও তাহলে কি করতে পারো, অবশ্যই সূত্র মুখস্থ রাখতে পারো যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এখানে শীর্ষবিন্দু 0 0, যখন আলফা কমা বিটা হবে শীর্ষবিন্দু, তখন কি হবে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে y এর সাথে একটা বিটা থাকবে, x এর সাথে একটা আলফা থাকবে। মনে রাখতে পারো যে অলওয়েজ x এর সাথে আলফা ধরা হয়, y এর সাথে বিটা ধরা হয়। দেখো এখানেও কিন্তু x এর সাথে আলফা, y এর সাথে বিটা, বাট কার উপর স্কয়ার হবে সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে একবার হচ্ছে y এর উপর স্কয়ার, এখানে হচ্ছে x এর উপর স্কয়ার, x মাইনাস আলফা হোল স্কয়ার। ওকে, শীর্ষবিন্দু টপিকটা বাদ। আমাদের চারটা ইকুয়েশনের জন্য কি হলো, এটার জন্য 0 0, এটার জন্য 0 0, এটার জন্য আলফা কমা বিটা, এটার জন্য আলফা কমা বিটা। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যাবো হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্রতে কি হবে, এটার জন্য a কমা 0 হবে, এটার জন্য 0 কমা a হবে। 0 কমা a কেন আমি তোমাদের দেখাচ্ছি, এটার জন্য a প্লাস আলফা কমা বিটা, এটার জন্য আলফা কমা a প্লাস বিটা। আগে তোমাদের 0 কমা a শিখে আসি। দেখো যে উপকেন্দ্রটা a কমা 0 আর এটা 0 কমা a কেন হলো, তাই তো? তো 0 কমা a কেন হলো, আমি কি বলেছিলাম যে x স্কয়ার ইকুয়াল টু 4ay, x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই পরাবৃত্তের ইকুয়েশন কি হবে, যার উপর এক ঘাত, যার উপর এক ঘাত সেই মুখী হবে, তাহলে এই মুখী হবে। এখন সবকিছু কিন্তু সেম হয়ে যাবে। আগে কি ছিল, পরাবৃত্তটা এই দিকে ছিল, এখন কিন্তু দিকাক্ষটা এদিকে হয়ে যাবে, অক্ষটা এটা হয়ে যাবে। তাহলে অক্ষের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, দিকাক্ষ চেঞ্জ হয়ে যাবে। কি বলা যায়, শীর্ষবিন্দু গুলো চেঞ্জ হয়ে যাবে, শীর্ষবিন্দু চেঞ্জ হবে না, শীর্ষবিন্দু 0,0। উপকেন্দ্র চেঞ্জ হয়ে যাবে, এই যে অক্ষর ছেদবিন্দু সেটা চেঞ্জ হয়ে যাবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা 4 থাকবে, বাট যে কি বলা যায় যে প্রান্তবিন্দু স্থানাঙ্ক সেটা চেঞ্জ হয়ে যাবে, ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। তো সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে, সবকিছু হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই এসে পড়বে, এক্স এর জায়গায় কি হয়ে যাবে, ওয়াই এসে পড়বে। তো দেখো কেমন এক্স এর জায়গায় ওয়াই এসে পড়লো, বা ওয়াই এর জায়গায় এক্স হবে, এক্স এর জায়গায় ওয়াই হবে। এই জিনিসটা মনে রাখতে পারো যে আগে তোমার কি ছিল, a কমা 0 ছিল, এখন কি হবে, এক্স এর জায়গায় ওয়াই হবে। তার মানে এক্স এর জায়গায় 0 হবে, আর জিরোর জায়গায় ওয়াই এর জায়গায়, এক্স এর জায়গায় 0 হবে, আর ওয়াই এর জায়গায় a হবে। আগে কি ছিল, এক্স এর জায়গায় a ছিল, ওয়াই এর জায়গায় 0 ছিল। তো এক্স এর জায়গায় a, ওয়াই এর জায়গায় a, এটা মনে রাখতে পারো। যখন এটা থেকে এটা রূপান্তর করবা তখন কি করবা, এক্স আর ওয়াই দুটাকে ইন্টারচেঞ্জ করবা। ঠিক আছে, সো আমার এখন কি হবে 0,a, 0,a কি হবে হলো, তোমরা তো যদি একটু মানে কমন সেন্স খাটা চিত্র রেখে তখন বুঝতে পারবা যে এখান থেকে এই যে শীর্ষ থেকে এই উপকেন্দ্র, এই দূরত্বটা অবশ্যই আমাদের a। তখন আমরা বলতে পারি কি, যেহেতু এটা y অক্ষের উপর অবস্থিত, তখন আমরা বলতে পারি কি 0,a হবে বিন্দুটা। তো তোমরা সবগুলো এই বিন্দু এরকম বের করতে পারবা। এখান থেকে এটা কি বলতে পারবা, যেটা কি বলতে পারবা 0, মাইনাস a। এখানে এটা কি 0,0 বলছো, দেন এই সমীকরণগুলো কি বলতে পারবে, এটা যেহেতু এই যে অক্ষরেখার সমীকরণটা কি, অক্ষরেখা তো হচ্ছে আমার এটা, তাই না? তো অক্ষরেখার সমীকরণটা কি, y অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ কি আমার x ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণ কি, যেহেতু আমার x অক্ষের সমান্তরাল, তাহলে y ইকুয়াল টু সামথিং, সামথিংটা কি হবে, মাইনাস a হবে। দেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ কি হবে, y ইকুয়াল টু a হবে। আর হচ্ছে আমার এই যে স্পর্শকের সমীকরণ কি হবে, y ইকুয়াল টু 0 হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো, এরকম করে বের করবো আর কি। সো এটা ছিল আমাদের কি, উপকেন্দ্র বের করা, তাই তো? তো 0,a কেন হবে আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আলফা কমা বিটা থাকলে আমরা উপকেন্দ্র কিভাবে বের করবো, আলফা কমা বিটা থাকলে আলফা কমা বিটা, সেটা তো আমাদের দেখো যখন এই শীর্ষবিন্দু তৈরি হয়ে যায়, আমাদের যখন শীর্ষবিন্দু ছিল 0,0, তখন হচ্ছে আমাদের এই পয়েন্টটা ছিল কি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন আমাদের এটা হচ্ছে এরকম হয়ে যাবে
যে এই পয়েন্টে শিফট হয়ে গেছে, সাপোজ 2,2 এই পয়েন্টে শিফট হয়ে গেছে আমাদের অক্ষ। অক্ষ শিফটিং পড়েছে কিনা জানি না, সরলরেখা যদি পড়ে থাকে তাহলে আর একটু ইজিলি বুঝতে পারতাম। আমি আশা করি সরলরেখা চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদের অক্ষের শিফট বা অক্ষ শিফটিং কিভাবে করে সেটা পড়িয়ে দিব। সো যেটা বলছিলাম, এই যে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল সেটা আমরা এখন ট্রান্সফার করে নিচ্ছি এক্স অক্ষ ওয়াই অক্ষ, যখন আমাদের শীর্ষবিন্দু 2,2 হয়ে গেছে। সো দেখো এই যে যখন আমাদের শীর্ষবিন্দু চেঞ্জ হয় 0,0 থেকে 2,2 হয়ে যায়, তখন আমাদের কি হয়, তখন আমাদের সবকিছুই চেঞ্জ হয়ে যায়। লাইক আমাদের উপকেন্দ্র এখানে যদি এটা যদি 1 একক হয়, এখান থেকে শীর্ষ থেকে উপকেন্দ্র যদি 1 একক হয়, তখন দেখো আমাদের স্থানাঙ্কটা আসলে কি আসে। স্থানাঙ্কটা এরকম আসে না যে এটা তো কিন্তু 0,0, আসলে মেইন স্থানাঙ্ক কি হবে 0,0 বিন্দু সাপেক্ষে হবে, বাট আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শীর্ষবিন্দুটা চেঞ্জ হচ্ছে 2,2, শীর্ষ 2,2, তার মানে এতটুকু দূরত্ব 2, এতটুকু দূরত্ব আবার কি 1, তাহলে আমাদের শীর্ষ কি আসতেছে, এই পয়েন্টটা কত আসতেছে 3, কত আসতেছে বলো তো, 3,2 আসতেছে না, 3,2 আসতেছে না। দেখো এই যে এখান থেকে এই দূরত্বটা কত 3, আর এখান থেকে এই দূরত্বটা কত 2, কারণ এই যে দূরত্ব 2, তাহলে 3,2 আসতেছে। তাহলে আমরা 3,2 কিভাবে পাচ্ছি, 3,2টা কিভাবে পাচ্ছি যে আমাদের এর মান এখানে 1 এবং আমাদের শীর্ষ হচ্ছে 2,2, তাহলে আমাদের কি পাচ্ছি, আমরা কি বলতেছিলাম, উপকেন্দ্র হচ্ছে আমাদের a প্লাস আলফা কমা বিটা, তাহলে a এর মান হচ্ছে আমাদের 1, আলফা মান হচ্ছে 2, বিটার মান 2, তাহলে 3,2 এভাবে বের করা যায়। তাহলে তোমরা মনে রাখবা যে a প্লাস আলফা কমা বিটা, তার মানে কি তুমি এর সাথে মানে আগের যে স্থানাঙ্কটা পেয়েছিলা, সরি এখানে আগে যে স্থানাঙ্কটা পেয়েছিল তার সাথে কি করবা, আলফা কমা বিটা যোগ করবা। অলওয়েজ যে কোনো স্থানাঙ্ক বের করবা এখন আলফা কমা বিটা যোগ করবা, আর এখানে এখানে হচ্ছে যে কোনো স্থানাঙ্ক বের করবা এক্স ওয়াই রূপান্তর করবা, এখানে কি স্থানাঙ্কের ক্ষেত্রে আলফা কমা বিটা যোগ করবা, অলওয়েজ আলফা কমা বিটা যোগ করবা এই দুইটা ক্ষেত্রে, ঠিক আছে, এই দুইটা ক্ষেত্রে কি করবা, আলফা কমা বিটা যোগ করবা। আর এটার ক্ষেত্রে কি করবা, এক্স ওয়াই টার্ম চেঞ্জ করবা, এটার সাথে তুলনা করে কি বের করবা, এক্স ওয়াই টার্ম চেঞ্জ করবা। ওকে, তাহলে আমি সবগুলো বিন্দু আগে একসাথে দেখে ফেলি। ইকুয়েশনের জন্য একটা ট্রিক আছে সেটা বলে দিব। বিন্দু আর কি কি আছে, নিয়ামক রেখা পাদবিন্দুর স্থানাঙ্ক, এটা -a,0, তাহলে এটা কি হবে, এটা যেহেতু x এর জায়গায় -a আছে তাহলে এটা y এর জায়গায় -a হবে, তাহলে 0, -a হবে, তাহলে এটা তুমি পেয়ে গেছো। আর এক্ষেত্রে কি হবে, অলওয়েজ আলফা কমা বিটা যোগ হবে, তাহলে -a প্লাস আলফা কমা বিটা, এখানে মাইনাস এর সাথে কি করছি, একটা আলফা যোগ করছি, 0 এর সাথে এটা কি করছি, বিটা যোগ করছি, তাহলে x এর সাথে আলফা যোগ করবো, বিটার সাথে y এর সাথে এটা বিটা যোগ করবো। এখানে কি করছি যে এটা তো সেম, তাই না, এখানে x এর উপর স্কয়ার, এখানে x এর উপর স্কয়ার, তো এটার সাথে এটা কম্পেয়ার করবা। সো এখানে আমরা x এর সাথে একটা আলফা যোগ করছি আর y এর সাথে এটা কি করছি, বিটা যোগ করছি, -a প্লাস বিটা। তো আশা করি বিন্দুটা ধরতে পারছো। এরপর আমরা যাব হচ্ছে এটাই, লাস্ট যে বিন্দুটা আমাদের আছে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক। এটা তো আমরা বের করেছিলাম a, +-2a, সো উল্টায় যাবে, y(x) হবে x(y) হবে, তাহলে +-2a, a হবে এটা। আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে a এর সাথে আমরা আলফা যোগ করবো আর y এর সাথে কি করবো, বিটা যোগ করবো, তাহলে এর সাথে আলফা যোগ করলাম, y এর সাথে বিটা যোগ করলাম। আর এটা যেহেতু সমতুল্য তাহলে এর সাথে এটার সাথে আলফা যোগ করবো, এটার সাথে বিটা যোগ করবো, তাহলে দেখো এটা পাচ্ছ। আশা করি সবগুলো বিন্দু ধরতে পারছো। এখন আমরা ইকুয়েশন কিভাবে বের করে সেটা ট্রিক শিখবো। সো ইকুয়েশন বের করব কোথায়, অক্ষরেখার সমীকরণ। ফার্স্ট দেখো অক্ষরেখার সমীকরণ আমাদের এক্ষেত্রে কি ছিল, বলেছিলাম যার একঘাত তার ইকুয়েশন, যার একঘাত তার ইকুয়েশন। কার একঘাত, এখানে আমার এক্স এর একঘাত, এক্স এর একঘাত মানে কি এক্স এর ইকুয়েশন, তাহলে এক্স এর ইকুয়েশন কি y=0। সো এখান থেকে তুমি আরেকটা ট্রিক বলতে পারো যে যার দ্বিঘাত হবে তাই পাবো, যার দ্বিঘাত তাই পাবো, যার দ্বিঘাত তাই পাবো। অক্ষরেখার সমীকরণ কি বলতে পারো, যার দ্বিঘাত তাই পাবো, তার সমীকরণ না কিন্তু, যার দ্বিঘাত তার সমীকরণ না, যার দ্বিঘাত তাই। যেহেতু এখানে y এর দ্বিঘাত তাহলে y হবে, y=0, যার দ্বিঘাত তার =0 হবে। তো জিনিসটা কিভাবে লিখতে পারো, আমি লিখে দেই, যার দ্বিঘাত তা =0 হবে, ঠিক আছে। যদি এটা মনে রাখো তাহলে দেখো কি হয়, যার দ্বিঘাত তার মানে এখানে y এর দ্বিঘাত তাহলে y=0, এখানে x এর দ্বিঘাত তাহলে x=0, এখানে হচ্ছে y মাইনাস বিটা হোল স্কয়ার, y মাইনাস বিটার দ্বিঘাত তাহলে y মাইনাস বিটা =0, x মাইনাস আলফা হোল স্কয়ার তাহলে x মাইনাস আলফা স্কয়ার তাহলে x মাইনাস আলফা =0। তাহলে কি বললাম, অক্ষরেখার সমীকরণটা তুমি, এটা হচ্ছে মানে ট্রিক করার জন্য, ট্রিক বের করার জন্য, বাট বেসিক যেটা সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি যে যার উপর একঘাত হবে তার সমীকরণ হবে, বাট আমি এখানে সমীকরণ বলি এখানে তোমাকে শর্টকাট এমসিকিউ তে বোঝানোর বা সূত্রগুলো ফার্স্ট কিভাবে মনে রাখবা সেটার জন্য আর কি। তো যার দ্বিঘাত তার কি হবে, যার দ্বিঘাত সেটা ইকুয়াল টু 0 হবে, এটা তোমার হচ্ছে অক্ষরেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কি হবে, যার এটাকে কিভাবে বলা যায়, x - a, তাই তো, x - a। সেটা তুমি বলতে পারো যে আচ্ছা এটাকে কি বলা যায়,
এটাকে বলা যায় হচ্ছে আচ্ছা সাউন্ড নয়েজ হচ্ছে না, একটু দাঁড়াও, গাড়ি জেনেট। আচ্ছা, এটাকে তোমরা কি বলতে পারো, এটাকে বলতে পারো এক্স ইকুয়াল টু যার উপর এক ঘাত সেটা ইকুয়াল টু কি হবে, মাইনাস এ হবে। বা তোমরা এটাকে এক্স ইকুয়াল টু মাইনাস এ তো বলে অভ্যস্ত হয়ে গেছো না, নিয়ামক রেখার সমীকরণ কি পড়ছো তখন, এটা তো মুখস্থ করে ফেলছো পড়তে পড়তে, এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ, প্রথম চারটা তো মুখস্থ করতে বলছো তাই না? তো প্রথম চারটা মুখস্থ করে ফেললে তোমরা কি করবে, এখন তোমরা সবকিছু ইন্টারচেঞ্জ করে দিবা, এক্স কে ওয়াই দ্বারা চেঞ্জ করে দিবা। যখন এই সমীকরণ বের করবা, সমীকরণ যখন বের করবা তখন এই ক্ষেত্রে এক্স কে ওয়াই দ্বারা রিপ্লেস করে দিবা। এর আগেবার কি করেছো, এক্স এর স্থানাঙ্ক ওয়াই এর স্থানাঙ্ক দিয়ে রিপ্লেস করছো, এখন এক্স কে পুরো এক্স কে ওয়াই দ্বারা রিপ্লেস করে দিবা। যখন যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে ওয়াই বসিয়ে দিবা। তাহলে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস এ আছে, এখানে কি করবা, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বসিয়ে দিবা। কোন ক্ষেত্রে, এই ক্ষেত্রে। আর এই যখন আলফা কমা বিটা যখন শীর্ষবিন্দু হবে তখন কি করবা, তখন দেখো এই যে এখানে যদি এক্স ইকুয়াল টু মাইনাস এ, যেহেতু এখানে এক্স ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এখানে কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস এ হবে। তাহলে এখানে আমার এক্স কি, আমার এক্স হচ্ছে এক্স মাইনাস আলফা, তাহলে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস এ হবে। তাহলে এই কোয়েশনটা কি, এক্স মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস এ, এক্স মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস এ, ঠিক আছে। আর এখানে আমাদের কি হবে, ওয়াই মাইনাস, দেখো এই যে এখানে আমি কি বলছি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, তাহলে ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস এ হবে। ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু, দেখো এখানে মাইনাস এ প্লাস এটাকে এ পাশে নিলে মাইনাস এ হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। এবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু a বলছি মুখস্থ করতে, তো x ইকুয়াল টু a মুখস্থ করলে এখানে কি হবে, y ইকুয়াল টু a, এটা x ইকুয়াল টু a হলে এটা কি হবে, x মাইনাস আলফা ইকুয়াল টু a, কারণ আমার এখানে x টা কি x মাইনাস আলফা, x মাইনাস আলফা কিন্তু এখানে a x, ঠিক আছে। আর এখানে y মাইনাস বিটাটাই কিন্তু আমার y, তো y ইকুয়াল টু a হবে। এবং শীর্ষ স্পর্শকের সমীকরণ আমি কি বলেছি, x ইকুয়াল টু 0। তো তোমরা আবার এটা মুখস্থ করতে পারো কি, যার উপর এক ঘাত থাকবে সেটা সমান 0 হয়, যার উপর এক ঘাত সেটা সমান 0, তাহলে x এর উপর এক ঘাত x সমান 0, y এর উপর এক ঘাত y সমান 0। এখানে x মাইনাস আলফার উপর এক ঘাত, তাহলে x মাইনাস আলফা ইকুয়াল টু 0, y মাইনাস বিটার উপর এক ঘাত y মাইনাস বিটা ইকুয়াল টু 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অলওয়েজ সেম হবে, কারণ দূরত্বগুলো অলওয়েজ কি হয়, কনস্ট্যান্ট হয়, দূরত্ব কখনোই চেঞ্জ হবে না। যে চারটা সমীকরণের ক্ষেত্রে দূরত্ব অলওয়েজ কি হবে, সেম হবে। সমীকরণ এবং হচ্ছে বিন্দু, সমীকরণ এবং বিন্দু চেঞ্জ হয়, বাট দূরত্ব কখনো চেঞ্জ হয় না, তাই এটা মনে রাখবা। আচ্ছা আমি কি বলছিলাম, আমি বলছি হচ্ছে, আমি বলছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবসময় কি হবে, সবসময় কনস্ট্যান্ট হবে, অলওয়েজ 4a হবে। এরপর হচ্ছে আরেকটা দূরত্ব আছে, সেটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক, আরেকটা দূরত্ব যেন কি দেখলাম, এ একক, ওটা কোথায়, এই যে এটা উপকেন্দ্র শীর্ষবিন্দু দূরত্ব, এটা দেখো অলওয়েজ কি এ। তাহলে দূরত্বগুলো আমাদের কি হয়, অলওয়েজ দূরত্বগুলো আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট হয়, এ হয়। দূরত্বগুলো আমাদের কি হয়, মানে সবসময় সেম থাকে, চারটা ইকুয়েশন, চারটা সমীকরণের ক্ষেত্রে কি হবে, সেম থাকবে। এরপর পরাবৃত্তের পরামিতিক ইকুয়েশন যদি আমি বলি, পরামিতিক ইকুয়েশন এই ক্ষেত্রে হচ্ছে x ইকুয়াল টু at স্কয়ার, y ইকুয়াল টু 2at, চেঞ্জ হয়ে যাবে, x এর জায়গায় y হবে, y এর জায়গায় x হবে। এক্ষেত্রে x আলফা থাকবে, মানে আমি কি বলছি, x এর জায়গায় একটা আলফা এসে পড়বে, y এর জায়গায় একটা বিটা এসে পড়বে। এক্ষেত্রে হচ্ছে x এর জায়গায় আলফা এসে পড়বে, y এর জায়গায় বিটা এসে পড়বে। তো সবগুলো সূত্রই কি, মানে বোঝা যায়, আশা করি বুঝতে পারতেছো। আর এখানে পোলার সমীকরণ r ইকুয়াল টু 4a cot থিটা কোসেক থিটা, এটা হচ্ছে আপাতত মনে মুখস্থ রাখো যে 4a cot থিটা কোসেক থিটা হয় y স্কয়ার ইকুয়াল টু 4x হলে, আর x স্কয়ার ইকুয়াল টু 4ay হলে, r ইকুয়াল টু 4a tan থিটা sec থিটা, tan থিটা sec থিটা cot থিটা কোসেক থিটা, tan থিটা sec থিটা cot থিটা কোসেক থিটা, মুখস্থ করার চেষ্টা করো, হয়ে যাবে। আর এটা মুখস্থ না করতে পারলে সমস্যা নেই, এটা অ্যাডমিশনে কখনো কখনো দিয়ে দিতে পারে, দুই একবার দিলে, বাট ইঞ্জিনিয়ারিং এ কখনো দিতে পারে, কখনো এই ঢাকা ভার্সিটি বা এইসব জায়গায় দিবে না, বোঝা যায়। আর এখানে এটা কি বলছে, এটা হচ্ছে sin থিটা cos থিটা, এটা cos থিটা sin থিটা, মনে রাখবা যে cot থিটা cosec থিটা, cot থিটা cosec থিটা, tan থিটা sec থিটা, sin থিটা cos থিটা sin থিটা। সো এটা sin থিটা cos থিটা কি হবে, r sin থিটা মাইনাস বিটা হোল স্কয়ার 4a r cos থিটা মাইনাস আলফা। এটা লাগবে না কখনো, আশা করি মুখস্থ করে নিতে পারো, কখনো এমসিকিউ দিয়ে দিতে পারে। আচ্ছা এখন আমাদের একটা পয়েন্ট বাকি রয়ে গেছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের কি বলা যায় কি যেন, এক্স ওয়াই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। সো এটাও কিন্তু একটা দূরত্ব তাই না, এই দূরত্বটা চেঞ্জ হয়। এই দূরত্বটা কি আসলে জানো, এই দূরত্বটা হচ্ছে আমাদের একটা চলমান বিন্দু থাকে, আমি যে পরাবৃত্ত পড়াইছি, আমি আসলে পরাবৃত্তের বেসিক এখনো পড়াইনি। পরাবৃত্তের মধ্যে একটা চলমান বিন্দু থাকবে, সেটা হচ্ছে কি, যে উপকেন্দ্র থেকে একটা চলমান বিন্দু থাকবে এক্স ওয়াই। এই যে পরাবৃত্তের সঞ্চারপথ, সেটা আমরা কিভাবে পেয়েছি, আমরা বৃত্ত সঞ্চারপথ কিভাবে পাই, আমি আগে যদি বৃত্ত সঞ্চারপথটা বলি, বৃত্ত সঞ্চারপথ পাই আমরা একটা পয়েন্ট নেই এক্স কমা ওয়াই, এবং বলি একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে কেন্দ্র আমাদের। সেই কেন্দ্র থেকে আমরা এই এক্স ওয়াই এর উপর দূরত্ব নেই, সেই দূরত্বটা অলওয়েজ কনস্ট্যান্ট ধরি, যে এই এক্স ওয়াই তো চেঞ্জ হয়, এক্স ওয়াই চেঞ্জ হচ্ছে, এক্স ওয়াই তো অলওয়েজ কি
মানে ভ্যারিয়েবল, তাহলে এক্স ওয়াই চেঞ্জ হয়, বাট এক্স ওয়াই থেকে যে কেন্দ্র জিরো, আমি কি বলছি, আমি বলছি যে এই যে চলমান বিন্দু এক্স কমা ওয়াই, চলমান বিন্দু এক্স কমা ওয়াই, তো উপকেন্দ্র, আমাদের উপকেন্দ্র থেকে যে চলমান বিন্দু, এটা আমাদের উপকেন্দ্র কি এ কমা জিরো। উপকেন্দ্র আমাদের পরাবৃত্তের যে একটা মানে মেইন বেসিক যে সূত্র, সেটাকে বলা হয় এসপি ইকুয়াল টু পিএম। এসপি ইকুয়াল টু পিএম, এই এসপিটা কি, পিএমটা কি? আমরা এস কে বলবো হচ্ছে উপকেন্দ্র, পি বলবো হচ্ছে একটা কি বলা যায়, একটা হচ্ছে ভ্যারিয়েবল পয়েন্ট যেটা এক্স কমা ওয়াই। সো পরাবৃত্তের যে কন্ডিশন, সেটাকে আমরা বলবো এসপি ইকুয়াল টু পিএম, বা যে কোনো কণিকের সমীকরণের কন্ডিশন হচ্ছে এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম। যে কোনো কণিকের সমীকরণ কি এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম। সো এখানে ইটা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম 1, ই এর মান কি 1। তো ই এর যে সংজ্ঞা, সেটাকে আমরা বলতে পারি কি এসপি বাই পিএম। এখন এসপি আর পিএম কি সেটা আমরা যদি দেখে আসি, এসপি আর পিএম হচ্ছে এস থেকে পি এর দূরত্ব, আর পিএমটা কি পি থেকে এম এর দূরত্ব। তো পি থেকে এম এর দূরত্ব যদি তোমাকে বলি, আমি হচ্ছে এই যে আমার নিয়ামক রেখা, তার সমীকরণ হচ্ছে আমার এখানে কি এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর আমার এসপি দূরত্বটা আমি যদি এসপি বের করি প্রথমে, আমার এসপি ইকুয়াল টু পিএম আগে এটা বের করে দেখাই আর কি। এসপি আমার এখানে এসপি কত হবে, এক্স কমা ওয়াই থেকে এ কমা জিরো দূরত্ব। সো এক্স কমা ওয়াই থেকে এ কমা জিরো দূরত্ব, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার এসপি ইকুয়াল টু পিএম। পিএম কি হবে, পিএম হচ্ছে আমার এক্স কমা ওয়াই থেকে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, এই রেখার দূরত্ব। এক্স মাইনাস এ ইকুয়াল টু মানে কি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। তোমরা জানো যে একটা পয়েন্ট থেকে একটা রেখা দূরত্ব কিভাবে বের করে, সরলরেখা চ্যাপ্টার পড়ে এসেছো। সো বের করেছি হবে যে এই যে এক্স আছে, এই সরলরেখা আছে, তার কি হবে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, আর এখানে হচ্ছে বিন্দুটা বসিয়ে দিব এক্স প্লাস এ, তাহলে এখানে এক্স প্লাস এ হবে। তো এটা হচ্ছে আমাদের একটা বিন্দু থেকে একটা সরলরেখা বের করার সূত্র। এটা তুমি যদি না পারো, আমি সরলরেখা চ্যাপ্টার পড়ানোর সময় আশা করি দেখিয়ে দিব। তো এখন এটাও কি আমরা বলতে পারি এটা পরাবৃত্তের ইকুয়েশন, ঠিক আছে। সো পরাবৃত্তের ইকুয়েশন বের করা কিন্তু যায় দুই ভাবে। মেইন যে পদ্ধতি সেটা কি এসপি ইকুয়াল টু পিএম, এটাই কিন্তু পরাবৃত্ত বের করার আদর্শ পদ্ধতি, এবং যে কোনো পরাবৃত্ত বের করার জন্য এই পদ্ধতি আমরা ওয়ে অবলম্বন করবো। সো এটা ডিটেলস আমরা বলবো হচ্ছে যখন ইকুয়েশন বের করার বা ম্যাথ বের করার জন্য, ম্যাথ করার জন্য আমরা বড় ওয়ে মানে যখন ম্যাথ টাইপ ওয়াইজ করবো, তখন আমরা এই প্রসেসটা দেখবো আর কি। আপাতত আমি বলে রাখলাম কি এসপি ইকুয়াল টু পিএম। এটা কেন বললাম, আমাদের যে একটা চলমান পয়েন্ট থাকে এক্স কমা ওয়াই, তো আমাদের বলতে পারে যে উপকেন্দ্রিক দূরত্ব, এখানে কি বলছে এক্স কমা ওয়াই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। সাপোজ তোমাকে বলে দিল যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, এই পরাবৃত্তের জন্য তোমার 2,3 বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত। সো উপকেন্দ্রিক দূরত্ব 2,3, এটা চলমান বিন্দু বলে দিয়েছে না, এটা কনস্ট্যান্ট বিন্দু বলে দিয়েছে, বাট চলমান বিন্দুর সাপেক্ষে বের করতে হবে। সো দেখো সূত্রটা কি বলছে, যে এক্স কমা ওয়াই বিন্দুর, এই যে এক্স কমা ওয়াই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে আমার এক্স প্লাস এ। কোন ক্ষেত্রে এক্স প্লাস এ, যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর জন্য উপকেন্দ্রিক দূরত্ব এক্স প্লাস, তার মানে এক ঘাত প্লাস এ, আর ওয়াই এক্স স্কোয়ার প্লাস 4ay এর জন্য উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে কি ওয়াই প্লাস এ। আর এটার ক্ষেত্রে কি এক্স এর সাথে একটা আলফা আসবে, এটার সাথে ওয়াই এর সাথে একটা বিটা আসবে, বাট এটা প্লাস হবে না, এটা কিন্তু মাইনাস এক্স মাইনাস আলফা প্লাস এ হবে আর কি, ওয়াই মাইনাস বিটা প্লাস এ হবে আর কি। কেন, কারণ এই যে যার উপর এক ঘাত তার সাথে এ যোগ হয়, এটাকে মনে রাখতে পারো, যার উপর এক ঘাত তার সাথে এ যোগ হয়। সো এখানে ওয়াই এর সাথে এক ঘাত তার সাথে এ যোগ হয়েছে, এক্স এর সাথে এক ঘাত তার সাথে এ যোগ হয়েছে, আর হচ্ছে এক্স মাইনাস আলফার সাথে এক ঘাত এর সাথে এ যোগ হয়েছে, ওয়াই মাইনাস বিটার উপর এক ঘাত তার সাথে এ যোগ হয়েছে। তো আশা করি তোমরা উপকেন্দ্রিক দূরত্বটা বুঝতে পেরেছো। এসপি উপকেন্দ্রিক দূরত্বকে আমরা কি বলি, এসপি বলি। সো এসপিটা আমরা বের করা, এসপি ইকুয়াল টু পিএম যখন বের করবো, তখন আমরা আশা করি আর ভালোভাবে বুঝতে পারবো। সো এটাই ছিল আমাদের চার্ট। এই চার্ট মুখস্থ করতে পারলে আশা করি সবগুলো ম্যাথই পরাবৃত্তের পড়া পসিবল। সো নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করা ট্রাই করবো।